আমি আবারও স্পষ্ট করে বলে দিই, এই জগন্নাথ মন্দিরের শিলান্যাসে উনি কিন্তু মুখ্যমন্ত্রীর পিছনে দাঁড়িয়েছিলেন। সেই সময় তার অন্য একটা স্বার্থ ছিল, পরবর্তীতে তার অন্য একটা স্বার্থ। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষেরা যথেষ্ট সচেতন। তারা বুঝতে পারে যে কে নিজেদের ব্যক্তি স্বার্থে চলে এবং কে বাস্তবে প্রত্যেকটা জনগণের স্বার্থে চলছে। যারা আমাদের মাথার মধ্যে এই বিষটা বুইয়ে দেওয়ার চেষ্টা করছে যে শুধুমাত্র হিন্দু, শুধুমাত্র মুসলিম, তাদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে নাগরিক এবং জনগণ সেই জায়গাটা কিন্তু সর্ব উপরে বসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে কেন্দ্র করেই কাজ করছেন। অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এক্সপ্লোর উইথ দীপ দত্ত এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের আইটি সেলের স্টেট জেনারেল সেক্রেটারি উপাসনা চৌধুরী। তো আমরা উপাসনা ম্যামকে স্বাগত জানাই আমাদের কাছে। তো ধন্যবাদ ম্যাম, আপনি আজকে সময় দিয়ে আসতে পেরেছেন তার জন্য। তো আমরা প্রথমে আপনার থেকে কিছু কোয়েশ্চেন করব, যেটা হচ্ছে যে আপনি হঠাৎ করে আপনি কি তৃণমূল কংগ্রেস এই যে দলটি, এই দলটিকে কেন বেছে নিলেন? দেখুন, মূলত আপনি যখন কাউকে ভালোবাসেন সেই জিনিসটা তো প্ল্যানিং প্লটিং করে হয় না, ভালোবেসে ফেলেন, তাই তো? তো 2015 সাল থেকে আমার তৃণমূল কংগ্রেসের প্রতি ভালোবাসা শুরু। তার পরবর্তীতে কখন এতটা মত্ত হয়ে পড়েছি ভালোবাসায়, সেই জিনিসটা যদি তুমি ডেট এবং টাইম জিজ্ঞেস করো, সত্যি কিন্তু আমি উত্তর দিতে পারবো না। কিন্তু এইটুকুনি জানি 2015 সাল। তার পরবর্তীতে যেইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের প্রতি এই ভালো লাগাটা আস্তে আস্তে বাড়তেই থেকেছে। বাহ, গুড। তো আপনি একদম খুব সংক্ষেপে একটা রিপ্লাই আমাদের দিলেন। আমাকে একটা জিনিস বলুন যে তৃণমূল কংগ্রেস বলতে আমরা 2011-তে আমরা জানতাম যে একটা আন্দোলন করা দল। আজকের ডেটেও কি সেই আন্দোলনকারী দল হিসেবেই আপনি তৃণমূল কংগ্রেসকে ট্রিট করেন, কি আপনি বলবেন যে আজকে শুধুমাত্র প্রশাসনিক দল হিসেবেই আপনি ট্রিট করেন? দেখুন, যখন মিথ্যাচার বা যখন কোনো ভুলের উদয় হয়, তখন আমরা দেখি যে একটা বড় শক্তি কিন্তু সেটার বিপরীত প্রতিক্রিয়া বা বিপরীত কণ্ঠস্বর হয়ে উঠে আসে। এবং তৃণমূল কংগ্রেসকে যে ভালো লাগার যে কথাটা আমি দিয়ে শুরু করলাম, সেই কথাটা কিন্তু সেখান থেকেই আমার শুরু, সেখান থেকেই সূচনা। কারণ আমরা কোনোদিনও সেখানে কোনো একটা খারাপ কিছু হচ্ছে আমরা দেখে কিন্তু চুপ করে থাকি না। তৃণমূল কংগ্রেস বরাবরই সেই বিষয়ে কণ্ঠ তুলে এসছে, সেই বিষয়ে লড়াই করে এসছে, এবং তাই জন্যই হয়তো আমাদের স্লোগান এটাই যে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। অন্তত সেই ক্ষেত্রটা আমি মনে করি। এবং যতবারই বিরোধীরা চেষ্টা করবে যে বাংলা দমন করবে বা বাংলা দখল করবে, তখন কিন্তু সেই কণ্ঠস্বরটা আবার উঠে আসবে। এবং তাই জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি when it comes to বেঙ্গল পলিটিক্স, তৃণমূল কংগ্রেসের যে জায়গাটা, যেটা তুমি দেখতে পাচ্ছ দীপদা, মূলত কিন্তু এইটাই যে আমাদের এই বাংলার মাটিকে যখন কেউ আঘাত করছে বা যখন এই বাংলার মাটির গায়ে কাদা ছোড়ার চেষ্টা করছে, তখন কিন্তু একটা দল বরাবরই রুখে দাঁড়াচ্ছে এবং সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস। আচ্ছা, আমাকে একটা জিনিস বলো, এই যে তুমি বললে বিরোধী দল হিসেবে একটা সময় তৃণমূলের উত্থান, আজকে বিরোধী হিসেবে কিন্তু অন্যান্য দলেরাও রয়েছে। অবশ্যই আমি এখানে নাম করছি না, বাট তুমিও বুঝতে পারছো। আমাকে এই জায়গাটা বলো যে যদি বিরোধীরা কখনো প্রশাসনে চলে আসে, তাহলে তারাও বলবে যে আগের দল খারাপ ছিল। তো তোমার কাছে এটা কি মতবাদ হিসেবে পরিচিত, তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে? দেখুন, আমি একটা জিনিস মনে করি যে আমাদের লড়াইটা সত্যের এবং মিথ্যের, স্বাভাবিক, তাই তো? তো আমি যে আমার সামনে যারা দাঁড়িয়ে আছে, আমি তাদেরকে মনে করি যে তারা যেইভাবে মিথ্যাচার করার চেষ্টা করছে, সেটার বিপরীত কি হতে পারে, সেটাকে আমরা কিভাবে লড়াই করতে পারি। সত্য দিয়েই তো লড়াই করব। তৃণমূল কংগ্রেস যখন, যে সময়ের কথা তুমি বললে দীপদা, যদি আমি 2011 সালের আগের কথা বলি, তখনও কিন্তু আমরা সত্য কথা তুলে এসেছি। তখন আমাদের লড়াইটা একই ছিল। আমাদের লড়াইটা এটা ছিল যে তারা যেইভাবে একটা মিথ্যাচারের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে, সেই জিনিসটা আমরা ভাঙতে পারবো সত্য দিয়ে। এখনও যখন আমরা সরকারে রয়েছি, যখন তৃণমূল কংগ্রেস সরকারে রয়েছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বাংলা বিরোধী, আমি আবারও বলছি বাংলা বিরোধী কিছু দল স্পেসিফিক্যালি, তারা আসছে, তারা মনে করছে যে বাংলার গায়ে কালি লাগানোটা তাদের জন্য বড্ড সহজ। কিন্তু সেই জিনিসটা বারবার রুখে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস সত্য দিয়ে। কারণ আমরা দিন শেষে এই কথাটা, যখন কৃষ্ণের কথা হচ্ছে, যখন আমি কৃষ্ণ ভক্ত,
তো আমি সেখান থেকে বলছি, আমি জগন্নাথ প্রেমী, তো আমি সেখান থেকে বলছি এই কথাটা আমরা প্রত্যেকে জানি যে যখন যখন এইসব প্রভৃতি মানুষজনদের উদয় হয় তখন কিন্তু সত্যের আগমন ঘটে, এবং সেই রূপটা নিয়েই কিন্তু স্বয়ং কৃষ্ণের আগমনও ঘটে। তো সেখান থেকে আজকের দিনে দাঁড়িয়ে যখন কলিযুগে আমরা বসে আছি, যখন এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে ক্রমাগত ক্ষেত্রে আমাদের বাংলার গায়ে আঘাত লাগানোর চেষ্টা করছে, তখন বাংলার রক্ষক কী হবে? অন্তত আমার চোখে বাংলার রক্ষকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। জগন্নাথ, জগতের নাথ। তো জগন্নাথের কথা যখন এলো, তখন আমাকে একটা জিনিস বলো যে এই যে আজকে দীঘাতে একটা জগন্নাথ কালচারাল সেন্টার হয়েছে, আমরা তো জগন্নাথ ধাম হিসেবে একটা পুরীকে অলরেডি আমাদের কাছে, আমাদের মনে বসেই আছে যে পুরী হচ্ছে জগন্নাথ ধাম। তো সেক্ষেত্রে দীঘার যে জগন্নাথ কালচারাল সেন্টার যেটা বলা হচ্ছে, এটাতে যখন জগন্নাথ ধাম বলে প্রসাদ দেওয়া হচ্ছে, সেটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? বিষয়টা হচ্ছে, যখন আমার সামনে স্বয়ং জগন্নাথ রয়েছেন, যখন প্রসাদটা স্বয়ং জগন্নাথের, তখন সেখানে কি আপনারা বাদ বিচার করেন যে না এই প্রসাদটা কিন্তু বেশি জগন্নাথের বা ওই প্রসাদটা একটু কম জগন্নাথের? এটা তো হয় না, তাই না? মানে ভক্তিতেই তো মিলায় শক্তি, এটা আমরা একদম। প্রত্যেকে জানি। তা যখন স্বয়ং জগন্নাথ আমার সকলের চোখের সামনে বসে আছেন, সেখানে বিরাজমান হচ্ছেন, যখন আমরা বুঝতে পারছি যে হ্যাঁ দীঘার মন্দিরে যখন আমরা সেখানে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে না স্বয়ং জগন্নাথের মুখটা দেখার পরবর্তীতে আমাদের হয়তো অনেক প্রশ্নের উত্তর আমরা সেখানে খুঁজে পাচ্ছি। এটাই তো বাস্তব জায়গা, Right. তাই তো? ভগবান প্রাপ্তি মানেটা কি? যেখানে আমাদের সকল প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই, সেই জায়গাটাকেই কিন্তু আমরা, সেই স্থলটাকেই আমরা সেই মন্দির বা বিভিন্ন ধর্মের লোকজনরা তাদের ধর্মস্থল হিসাবে কিন্তু মান্যতা দেয়। তো মূলত যখন জগন্নাথ যেখানে বিরাজমান হয়েছেন অর্থাৎ দীঘায়, তখন দীঘায় গিয়ে বিভিন্ন মানুষজন যখন জগন্নাথ দর্শন করছেন, সেখানের যখন প্রসাদ গ্রহণ করছেন, সেই প্রসাদটা একটু কম জগন্নাথের হয়ে গেল বা অন্য কোনো জায়গার প্রসাদটা একটু বেশি জগন্নাথের হয়ে গেল, এটা কি শুধুমাত্র একটা রাজনৈতিক বিভাজনের মধ্যে আমরা পড়ে যাচ্ছি না? এটা একবার ভেবে দেখো। যেহেতু আমি নিজে জগন্নাথ ভক্ত, আমি সেখান থেকে এই কথাটা বলছি, জগন্নাথের প্রসাদ স্বয়ং জগন্নাথেরই হয়, সেটা কোনো ব্যক্তির বা কোনো দলের হয়ে ওঠে না। তাই জন্যে আবারও যখন জগন্নাথ দর্শন করছি, যখন স্বয়ং জগন্নাথ আমার কথার উত্তর দিচ্ছে, তখন যেই জায়গায় আমি জগন্নাথ প্রাপ্তি করছি, অর্থাৎ যখন সেটা দীঘার মন্দির, তখনও সেটা দীঘার জগন্নাথ ধাম বলেই আমরা মান্যতা দিতে পারি বলে অন্তত আমার স্বল্প জ্ঞান অনুসারে আমার বক্তব্য। এই যে শুভেন্দু অধিকারী বলছেন যে ওটা জগন্নাথ ধাম, এই ট্যাগটাকে চুরি করে মমতা ব্যানার্জি নিজেকে আরও একটা মহান কার্য করেছেন বলে প্রুভ করতে চাইছেন, এই জায়গাটা তোমার কি মনে হয়? এই শুভেন্দু অধিকারী যখন জগন্নাথ মন্দিরের শিলান্যাস হচ্ছিলেন তখন সেখানে উপস্থিত ছিলেন। যদি তার এতই বক্তব্য ছিল, তাহলে কেন সেই দিন উনি কণ্ঠ তুলে কথা বলেননি? আমার মূলত কথা হচ্ছে যে এই ব্যক্তিটা শুধুমাত্র নিজের ব্যক্তি স্বার্থ এবং যেই দলটার সাথে এখন উনি যুক্ত হয়েছেন, যেই দলটা নাকি এই প্রোটোকলে চলে যে আমরা নাকি হিন্দুদেরকে রক্ষা করছি, কিন্তু আজকেও আমরা জিনিসটা দেখতে পাচ্ছি যে ঠিক কদিন আগে যখন একটু অযোধ্যার দিকে ফিরে যাই, অযোধ্যায় রাম মন্দির, সেখানে আমরা শুনতে পেরেছিলাম যে রাস্তা চৌড়িকরণের জন্য বিভিন্ন মানুষজন আশেপাশে যারা উপস্থিত থাকে তাদের কিন্তু বাসস্থানটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। শুধুমাত্র তাই নয়, সেই চৌড়িকরণের সময় আশেপাশে উপস্থিত থাকা মন্দির, মসজিদ, গির্জা সব ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল। আমি আবারও স্পষ্ট কণ্ঠে বলছি, মন্দির, ডাবল কোর্সের মধ্যে আমি এই জিনিসটা বলার চেষ্টা করছি। তাহলে তখন এই শুভেন্দু অধিকারী কোনো প্রতিবাদ করলেন না কেন? আমার মূলত কথা হচ্ছে, আজকে যখন দীঘার জগন্নাথ ধাম নিয়ে উনি এত বক্তব্যই রাখছেন, উনি যদি জেনুইনলি একজন হিন্দু হন, যে ভগবানকে সত্যি ভালোবাসেন, আমরা তো ভগবানের মধ্যে এই বিভাজন আনা পছন্দ করি না, তো সেইখানে দাঁড়িয়ে আজকে যদি আমি কালকে যদি আমি অযোধ্যা যাই, আমি স্বাভাবিকভাবে অযোধ্যায় গিয়েও মাথা ঠুকে আসবো, এটা তো স্বাভাবিক। এবার আমার রাগ একটা জায়গায় হতে পারে যে কিভাবে আমার রামচন্দ্রের পাশ থেকে সীতামাতাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা মূলত আমার একটা রাগ, যে এই জিনিসটা হওয়া উচিত ছিল না। এটা যেটা বিজেপি করেছে, এটা আমি বিরোধিতা করি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন আমার সামনে রামচন্দ্র থাকবেন, যখন আমার সামনে জগন্নাথ থাকবেন, যখন আমার সামনে মা দুর্গা থাকবে, যখন আমার সামনে সেই দেবতা থাকবে, আমি স্বাভাবিকভাবে মাথা ঠুকে তো প্রণামটা করব। কিন্তু যেটা আমরা দেখতে পারলাম বিজেপির এই অন্যতম নেতা অর্থাৎ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী করলেন, উনি কিন্তু জগন্নাথ মন্দির দর্শনটুকু করলেন না। আমি আবারও স্পষ্ট করে বলে দিই, এই জগন্নাথ মন্দিরের শিলা
শিলান্যাসে উনি কিন্তু মুখ্যমন্ত্রীর পিছনে দাঁড়িয়েছিলেন। সেই সময় তার অন্য একটা স্বার্থ ছিল, পরবর্তীতে তার অন্য একটা স্বার্থ। আজকের দিনে দাঁড়িয়ে বাংলার মানুষেরা যথেষ্ট সচেতন। তারা বুঝতে পারে যে কে নিজেদের ব্যক্তি স্বার্থে চলে এবং কে বাস্তবে প্রত্যেকটা জনগণের স্বার্থে চলছে। গ্রেট, খুব ভালো একটা উত্তর দিলে তুমি। এবার আমাকে আর একটা কোশ্চেন আমরা যাই, যে আমরা জগন্নাথ ধাম, জগন্নাথ এদের নিয়ে তো আমরা কথা বললাম। একটা জায়গা বলো যে জায়গাটাতে আমরা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সবসময় ট্যাগিয়ে দিই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমানদের জন্য কাজ করছেন, ইসলামদের বাড়াত্রি করছে পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু একমাত্র মমতা ব্যানার্জি। এই জায়গাটা তুমি কিভাবে দেখো? দেখো, আজকে ব্যাপারটা হচ্ছে, আমি না ধর্মের বিভাজনটাকে পছন্দ করি না। প্রথমত যে প্রশ্নটা তুমি করলে দাদা, সেখানে একটা স্পেসিফিক ধর্মের কথা উল্লেখ হলো। আবার আরেকজন, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি, আমি স্পষ্ট কণ্ঠে তাদের নামটা নিয়েই বলছি, বিজেপি টিপিক্যালি বলে যে আমরা হিন্দু ধর্মের প্রতিনিধি, কিন্তু বাস্তবে যেই কথাগুলো আমি একদম এক্সাম্পল স্বরূপ তোমাদের সকলের চোখের সামনে তুলে ধরছি, সেইগুলো যখন দেখব তখন আমরা বুঝতে পারবো যে এরা শুধুমাত্র এটা ভঙ্গিমা করে, বাস্তবে তারা কিন্তু হিন্দুদের পাশে নেই। আজকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দাগ লাগানো হচ্ছে বা এই জিনিসটা একদম পয়েন্ট আউট করে দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নাকি মুসলিম সম্প্রদায়ের লোকজনদের জন্য কাজ করেন। আমার কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সিএম। তো সেই পদটায় বসে উনি প্রত্যেকটা ধর্মের ব্যক্তির জন্যই কাজ করবেন, এটা স্বাভাবিক। আর এই জিনিসটা যখন কাজ করা হচ্ছে, তখন এইটা কেন স্পেসিফাই করা হচ্ছে না যে সেই একটা ব্যক্তি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আমি এখানে উল্লেখ করছি, ওনার কাজটা প্রত্যেকটা ধর্মের মানুষজনের কাছ পর্যন্ত কিন্তু তাদের অধিকারটা হাত পর্যন্ত পৌঁছে দেওয়া। এবার যেটা বিজেপি করার চেষ্টা করছে, কোনো না কোনো রাজনীতি তো করতে হবে, ওদের কাছে কোনো রিপোর্ট কার্ড নেই। কেন বলছি এই কথাটা? তুমি যদি জিজ্ঞেস করো কোনো বিজেপির নেতাকে গিয়ে যে তোমার অঞ্চলে যদি কোনো একটা জায়গায় বিজেপি জিতে থাকে, যে এই জিনিসটাও আমরা দেখতে পাই না, তাও যদি জিতে থাকে, সেখানে গিয়ে যদি তুমি জিজ্ঞেস করো এই কাজটা হলো, ওই কাজটা হলো, তখন বলছে এই কাজের ব্যাপারে জিজ্ঞেস করো না মশাই, আরে আমরা ধর্মের রাজনীতি করি, তো ধর্মের বিভাজনের ব্যাপারে জিজ্ঞেস করো, অর্থাৎ কে হিন্দু কে মুসলিম। আজকের দিনে দাঁড়িয়ে এই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যে আপনার যদি পারিবারিকও কোনো দ্বন্দ্ব হয় না, মানে আপনার কোনো একটা বন্ধুর সাথে, অতীব ক্লোজ বন্ধু, তার সাথে ধরো কোনো একটা ঝগড়া হলো, বিজেপির কোনো একটা ব্যক্তি মাঝখানে ঢুকে এই কথা বলবে যে আচ্ছা ওর সাথে তো ঝগড়া হয়েছে, ও কোন ধর্মের বলতো, ও যদি হিন্দু হয় তাহলে গোটা প্রক্রিয়াটা একটা অন্যভাবে চলবে, আর ও যদি মুসলমান ধর্মের হয় তাহলে গোটা প্রক্রিয়াটা আর একটা অন্য ধর্মের চলবে। হঠাৎ করে এই কথাটা আমি এই জন্যই বলতে বাধ্য হচ্ছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন ধর্মীয় বিভাজন করেননি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ব্যক্তির জন্য কাজ করেছে। এবার বিজেপি যেই জিনিসটা দেখানোর চেষ্টা করছে, ধরো কোনো একটা জায়গায় হিন্দু সম্প্রদায়ের লোকজন কম, মুসলমান সম্প্রদায়ের লোকজন বেশি, মমতা বন্দ্যোপাধ্যায় তো গোটা ওয়েস্ট বেঙ্গলের জন্যই কাজ করেছেন। এবার সেই স্পেসিফিক জায়গাটাকে তুলে ধরে তারা দেখাচ্ছে দেখুন তো এইখানে 7 জন কিন্তু মুসলিম সম্প্রদায়ের, বাকি 3 জন হিন্দু। তাহলে কি দেখাচ্ছে? তাহলে কিন্তু মুসলিম সম্প্রদায়েরকে বেশি তোষণ করছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই জিনিসটা মাথায় ঢোকানোর চেষ্টা হচ্ছে মূলত। কিন্তু আমাদের সকলকে বুঝতে হবে, আজকের দিনে দাঁড়িয়ে যদি এই কথাটাই সত্যি হয়, তাহলে আপনাদের যে জায়গায় আমরা এখন বসে আছি তার ঠিক কিছুক্ষণ দূরত্বে, তার মধ্যে কিন্তু এখানে দুর্গা অঙ্গন হচ্ছে। একদম একদম। তাহলে দুর্গা অঙ্গন আমাদের হিন্দু সম্প্রদায়ের জন্যই তো হচ্ছে, মানে যদি আমি সেইভাবে দেখি। আর যদি আমি একটা ব্রডার স্কেলে দেখি, তাহলে এই জায়গাটাকে আরেকটু সৌন্দর্যায়নের জন্য হচ্ছে। আজকে যখন এখানে দুর্গা অঙ্গন উপস্থিত হবে, সেই দুর্গা অঙ্গনটা যে গড়ে তুলবে, সেই কারিগরদের মধ্যে কজন হিন্দু সম্প্রদায়ের, কজন মুসলিম সম্প্রদায়ের, কজন শিখ সম্প্রদায়ের, এই হিসাব কি তুমি করতে যাচ্ছ নাকি আমরা কিন্তু করতে যাচ্ছি না। কিন্তু যদি এখানে বিজেপি এক্ষুনি ঢোকে, তখন জিনিসটা তারা দেখাবে আচ্ছা এত সংখ্যক হিন্দু সম্প্রদায়ের ছিল, অত সংখ্যক কিন্তু মুসলমান সম্প্রদায়ের। মূলত আমরা জানি মা কোনোদিন তার সন্তানের মধ্যে বিভাজন করে না, মা জানে যে প্রত্যেকটা সন্তানই সমান। তাই সেখানে দাঁড়িয়ে আজকে যখন দুর্গা অঙ্গন হচ্ছে, আজকে যখন মহাকাল মন্দির হচ্ছে, আজকে যখন যেই বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম জগন্নাথ মন্দির হচ্ছে, তাহলে এই জায়গাটা কিভাবে ব্যাখ্যা করছে বিজেপি? তখন তারা অন্যভাবে আবার জিনিসটা ঘোরানোর চেষ্টা করছে। কিন্তু মূলত আমাদের সকলেরকে বুঝতে হবে, এবং প্রত্যেকটা বাংলার জনগণ এই ব্যাপারে সচেতন যে প্রত্যেকটা ব্যক্তির জন্য কাজ হচ্ছে, তাদের ধর্মের জায়গাটা অনেকটা দূরে সরিয়ে। তাই যারা আমাদের মাথার মধ্যে এই বিষটা বুইয়ে দেওয়ার চেষ্টা করছে যে শুধুমাত্র হিন্দু, শুধুমাত্র মুসলিম, তাদেরকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে
নাগরিক এবং জনগণ, সেই জায়গাটা কিন্তু সর্ব উপরে বসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে কেন্দ্র করেই কাজ করছেন। অর্থাৎ সবার উপরে মানুষ সত্য, তাহার তাহার উপরে উপরে নেই। নাই। গুড। আমাকে একটা জায়গা বলো, যে এই যে তুমি এতক্ষণ ধরে এই কথাগুলো বললে, কোনো জায়গাতে অন্য যারা সম্প্রদায় রয়েছে তারাই একবার বলছে, যেমন যদি বলা যায় সিদ্দিকী, তহা সিদ্দিকী, আব্বাস সিদ্দিকী, এরা যারা রয়েছে, এরা বলছে যে মমতা ব্যানার্জি শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য মুসলমানদের ইউজ করেছে। আবার কোনো একটা জায়গাতে বলা হচ্ছে যে বিজেপি বলছে যে মমতা ব্যানার্জির কথায় মুসলমানরা হচ্ছে দুধেল গায়ে। আচ্ছা, এবার এটার উত্তর আমি কিভাবে দিলাম? একদম। আমরা মূলত যদি ধর্মের ব্যাপারে ভাগ করতে যাই, তখন আমরা দেখতে পারবো যে অনেকজন রয়েছে যারা শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের কথা বলছেন, অনেকজন রয়েছে যারা শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের কথা বলছেন, কিন্তু কারা স্বাস্থ্যের কথা বলছে, কারা সেই ভাতের কথা বলছে, কারা এমপ্লয়মেন্টের কথা বলছে, কারা এই ব্যাপারে কথা বলছে যে আপনার বাড়িতে জলটা ঠিক মতো পৌঁছালো কিনা, কারা এই ব্যাপারে কথা বলছে যে আপনার বাচ্চাটা ঠিক সময় স্কুলে পৌঁছালো কিনা, কারা এই ব্যাপারে কথা বলছে যে সাইকেলটা ঠিক মতো পৌঁছে গেল তো তার বাড়িতে, সবুজ সাথীর সাইকেল, কারা এই ব্যাপারে কথা বলছে যে যেই গ্রামে একটা বাচ্চাকে অনেক কম বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো কারণ মেয়েকে আমরা আর রাখতে চাই না, সেই মেয়েটা ঠিকমতো পড়াশোনা করে তার ঠিক বয়সে বিয়ে করছে কিনা, এই জিনিসটা কিন্তু দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর যখন এই এত কথার কথা আমি বলছি, তখন কিন্তু একটা জিনিস আমি স্পষ্ট করে দিতে চাই, এখানে কিন্তু হিন্দু মুসলিম বা তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেসের বিভাজন মমতা বন্দ্যোপাধ্যায় করেননি। এই জিনিসটাই মমতাকে মমতাময়ী করে তোলে। এবং বাকি যারা রয়েছে তারা কি কথা বলছে, মুসলমান সম্প্রদায়ের হয়ে আমরা এই কথা বলবো, তাদেরকে আমরা তুলব। কেউ আবার এসে বলল না না, মুসলমান সম্প্রদায় কিন্তু হিন্দু ভাইদের ভালো চায় না, তা আপনারা একটা কাজ করুন, হিন্দু কিন্তু যেহেতু শ্রেষ্ঠ পদে বসতে হবে তাই আপনারা আমাদেরকে সাপোর্ট করুন। কিন্তু তারাই আমরা দেখতে পাচ্ছি যে বেনারসে যখন মণিকর্ণিকা ঘাট, যেই জায়গাটা ঐতিহ্যবাহী, ঠিক কদিন আগে গেছিলাম জানো তো দীপদা, সেই জায়গাটার আমি অন্তত হয়তো অন্তিম দর্শন করে আসলাম ঠিক যেইভাবে মণিকর্ণিকা আমরা বরাবরই দেখে এসেছি। আজকে সেই মণিকর্ণিকাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এটা আমি স্পষ্ট বলতে চাই। এবং কারা গুড়িয়েছে? ওই বুলডোজার রাজনীতি যারা করে তারা হচ্ছে আসল আমাদের হিন্দু ধর্মের শত্রু বলে আমি মনে করি। আজকে সেই জায়গাটা করিডোর করা হবে বলে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজকে আমরা শুনতে পাচ্ছি যে অযোধ্যায় চৌড়ীকরণের নাম করে বিভিন্ন ব্যক্তিদেরকে তাদের ঘর ভেঙে তাদেরকে ঘরচ্যুত করে দেওয়া হচ্ছে। এই রাজনীতি তৃণমূল কংগ্রেস করে না। আমরা বাস্তবে যেই রাজনীতি করি সেটা হচ্ছে রুটি কাপড়া মাকানের। আমরা জানি প্রত্যেকটা ব্যক্তি কিন্তু গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ব্যক্তি যাতে ঠিকমতো তাদের জীবনযাপন করতে পারে, তাই জন্যে হিন্দু মুসলিম এই বিভাজনের দরকার নেই। তাই জন্যে মূলত যেটা দরকার হচ্ছে প্রপার এডুকেশন, যেই জিনিসটার জন্য তৃণমূল কংগ্রেস বরাবরই লড়াই করে এসছে। তার পাশাপাশি হচ্ছে যে ঠিক মতো যাতে অন্নটা তার পেট অবধি যেতে পারে, সেই ব্যাপারেও কিন্তু তৃণমূল কংগ্রেস বরাবরই প্রোভাইড করে এসছে। প্রপার এডুকেশন, এই কথাটা যখন আসছে তখন এই জায়গাটাও কি আসছে না যে আমাদের এই যে এত শিক্ষক আজকে এতদিন ধরে আজকে আন্দোলন করছে, এই যে এতগুলো শিক্ষক আজকে হঠাৎ করে তারা শিক্ষকতা থেকে বঞ্চিত হয়ে গেল, এই জায়গাটাকে তুমি কিভাবে দেখাবে? এই জায়গাটা আমরা এইভাবেই দেখাতে চাই যে বিরোধীরা অনেক চেষ্টা করেছে বাংলার শিরদাঁড়াটা ভেঙে গুড়িয়ে দেওয়ার, এবং তার পরবর্তীতে আমরা এই দৃশ্য দেখেছি। এবং বিরোধীদের মধ্যে যে স্পেসিফিক দুটো দল রয়েছে তার মধ্যে থেকে অন্যতম নাম একটা বিজেপি এবং অপরটা সিপিআইএম। আমরা প্রত্যেকে জানি যে কিভাবে গোটা বিষয়টা ম্যানুপুলেট করা হয়েছিল। আমরা কিভাবে জানি ওই টেন্টেড আনটেন্টেড বা এই যে গোটা দৃশ্যটা আমাদের চোখের সামনে উঠে এসেছিল, সেটাকে এমনভাবেই ঘোলা জলে ঘুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল যে তার পরবর্তীতে যাতে মূলত যেই জায়গাটা সেটা কেউ চোখের সামনে তুলে আনতে না পারে, দেখতে না পারে। কিন্তু অবশেষে আমরা যেই লড়াইটা লড়েছি সেটা কিন্তু বাংলাকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার। আমরা যেই লড়াইটা লড়েছি সেটা হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি যারা এডুকেশন লাইনে যুক্ত আছে তারা যাতে নিজের জায়গাটা ঠিক মতো করতে পারে, কারণ তারা কিন্তু দিন শেষে আমাদের ব্যাকবোন। সেই ব্যাকবোনকে আমরা কোনোদিনও ভেঙে দিতে পারবো না। এবং মূলত যখন বিরোধীরা ব্যাকবোন ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক তার কদিন আগে, আমি জানি না কত আপনাদের মনে আছে, আপনাদের দর্শকদের, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নেতাজি ইন্ডোরে
একটা বড় মিটিং অর্গানাইজ করেছিলেন। Right. সেখানে উনি স্পষ্ট করে দিয়েছিলেন যে প্রত্যেকটা ব্যক্তি যারা জেনুইন, আমি আবারও বলছি ওই টেন্টেড আনটেন্টেডের মাঝখানেও আমরা চেষ্টা করেছিলাম প্রত্যেকটা ব্যক্তি যাতে নিজেদের অধিকারটা পরবর্তীতে পায় এবং আগামী দিনে প্রত্যেকটা বাচ্চা যাতে শিক্ষাটা পায়, কারণ শিক্ষা কিন্তু আমাদের ব্যাকবোন। সেই শিক্ষাকে আমরা দেখতে পেরেছি যে কিভাবে বিভিন্ন প্রক্রিয়ায়, আজকে তো জিনিসটা স্পষ্ট, আমার আজকে তোমার পডকাস্টে এই জিনিসটা বলতে কোনো দ্বিধা নেই যে ইডি, সিবিআই বা ইলেকশন কমিশন তিনটে জিনিসকেই রীতিমতো কিনে রেখে দিয়েছে বিজেপি, তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে বিজেপি। তাই মূলত আজকে বিভিন্ন ক্ষেত্রে যখন এসআইআর চলছে তখনও আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন ব্যক্তিকে কিন্তু হেনস্থা করা হচ্ছে। তার ঠিক পূর্বে আমরা এইভাবে দেখতে পেরেছি যে ইলেকশনের ঠিক আগে বিভিন্ন ইডি বা সিবিআই উপস্থিত হয়ে যায় বিভিন্ন জায়গায়। কিন্তু মূলত যদি কেউ ক্রিমিনাল হয়, যদি কেউ দোষী হয়, কেন গোটা বছর ধরে সেই প্রক্রিয়া চলছে না, কেন গোটা বছর ধরে ডাক চলছে না? আমার স্পষ্ট কথা, যে দোষী তাকে তুলে নিয়ে গিয়ে শাস্তি দাও। কিন্তু এইসব ভাই করে দেবো, বা ইলেকশনের দুদিন আগে তোমার মনে পড়লো যে না এবার একটু যদি টানাটানি করি তাহলে আমার ইলেকশনের ভোটে বেশি কাজ দেবে, এই জিনিসটা খুব ভুল। তাই মূলত তৃণমূল কংগ্রেস, যেটা এসএসসির জন্য আমি কথা বলছি, তৃণমূল কংগ্রেস এই জিনিসটা স্পষ্ট করেছে যে প্রত্যেকটা ক্ষেত্রে যারা যোগ্য ব্যক্তি তারা যাতে নিজেদের জায়গাটা পায়, নিজেদের অধিকারটা পায়। এবং এই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন স্টেজে দাঁড়িয়ে বুক ঠুকে বলছেন, অন্তত ওনাকে দেখে একটা জিনিস মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ব্যাকবোনটা ভাঙতে দেবেন না, যতই বিরোধীরা চেষ্টা করুক না কেন। তাই আগামী দিনে আমরা মনে করছি, দেখো সবটাই তো একটা প্রসেস, একটা মনে হওয়ার মধ্যে থেকেও আমরা অনেকটা সময় কাটাই। তো আমাদের এইটুকুনি মনে হওয়া এবং আমার নিজের এটা বিশ্বাস যে গোটা বিষয়টার একটা স্পষ্ট সমাধান হবে। বিরোধীদের যেই বাংলার ব্যাকবোন ভেঙে দেওয়ার নোংরা চক্রান্ত তারা চালিয়েছিলেন, সেটাকে আমরা অবশেষে সকলের চোখের সামনে তুলে আনতে পারবো এবং দিন শেষে সত্যের আবারও জয় হবে। আমাকে এই জায়গাটা আর একটু স্পষ্টীকরণ করার ব্যাপার আছে যে যখন দেখা যাচ্ছে, আমরা সবাই জানি মমতা ব্যানার্জি তিনি সততার প্রতীক, কিন্তু তার দলের যত মন্ত্রীদের যখন আমরা দেখতে পাচ্ছি বিরোধীদের কথায় যে এই মন্ত্রীর বান্ধবীর কাছ থেকে এত টাকা পাওয়া যাচ্ছে, ওই মন্ত্রীর বাড়িতে এত টাকা পাওয়া যাচ্ছে, এই জায়গাটাকে তুমি কিভাবে বলবে? বিষয়টা হচ্ছে, গঙ্গায় যে কিছু ক্ষেত্রে নালার জল ঢোকে সেটা কি আপনার জানা আছে? রাইট। তা বলে কি গঙ্গা কোনো দিন অশুদ্ধ হয়ে যায়? হয়ে যায় কি? হয়ে যায় না। সেই গঙ্গা জল কিন্তু আমরা আমাদের ঠাকুরের একদম পাশে রাখি, তাই তো? ইনফ্যাক্ট গঙ্গা জল যখন আমরা ছুঁই আমরা শুদ্ধ হই, এটা আমি মনে করি। তো তৃণমূল কংগ্রেস সেই গঙ্গা জলের মতো। কেন বলছি কথাটা? নালার জল যদি মেশে, আমরা ঠিক মতো জানি যে কখন সেই জিনিসটাকে ছেঁকে আলাদা করে বার করতে হবে। এই জিনিসটা যখন তুমি প্রশ্নটা করছো দাদা, তখন আমি একটা উত্তর দিতে চাই যে তৃণমূল কংগ্রেস ছাড়া আর কোনো পার্টি কি আমাদের ভারতবর্ষে উপস্থিত আছে যারা প্রত্যেকটা ব্যক্তি যদি নিজেদের কোনো একটা নেতার উপরও যদি কোনো অ্যালিগেশন উঠে থাকে তাদেরকে বহিষ্কার করেছে, তাদেরকে বের করেছে? আমি বুক ঠুকে বলতে পারি কোনো দল নেই, কোনো দল নেই। আজকে যখন বিজেপির বিভিন্ন নেতাদের উপর রেপের মতো সেন্সিটিভ কেস রয়েছে, তাদেরকেও কিন্তু সেই শীর্ষ পদে বসিয়ে রেখে দিয়েছে বিজেপি। আমরা দেখেছি উন্নাও থেকে শুরু করে বিভিন্ন কেস। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বৃজভূষণ সিং থেকে শুরু করে তাদের প্রত্যেককে গলায় উত্তরীয় পরিয়ে তার পরবর্তীতে সসম্মানে সেখান থেকে বের করে আনা হচ্ছে। দেখতে পাচ্ছি যে যারা রেপের মতো গুরুতর বিষয় অভিযুক্ত তাদেরকে রীতিমতো তারা সবচেয়ে বড় সিংহাসনে বসিয়ে রেখে দিয়েছেন। তৃণমূল কংগ্রেস এটা করে না, এবং তাই জন্যে মেয়ে হিসাবে, একজন বাংলার মেয়ে হিসাবে আমি বুক ঠুকে বলতে পারি, আমি যেই দল করি সেই দলটার নাম তৃণমূল কংগ্রেস, সেই নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। এইটাই সব দলকে এবং তৃণমূল কংগ্রেসকে মূলত সব দলের থেকে আলাদা করছে। নারী নির্যাতন, এই কথাটা বিরোধীদের কথায় এই মুহূর্তে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল বলা যায়, পশ্চিমবঙ্গ নারী নির্যাতনের শীর্ষে, এটা বিরোধীদের দল মতবাদ। কিন্তু স্ট্যাটস তো এটা বলছে না। বিরোধীরা তো অনেক কথাই বলে। আমাদের যেই মুকুটটা রয়েছে, যদি আমি আমাদের বাংলা বা আমাদের কলকাতার একটা মুকুট দেখি, সেই মুকুটের মধ্যে 4th টাইম একটা পালক কিন্তু এসছে, সেটা হচ্ছে সেফেস্ট সিটি। একদম এই জিনিসটা যদি গুগল করে দেখতে চান তাহলেও আপনি দেখে নিতে পারেন। সেফেস্ট সিটি ওয়েন ইট কামস টু ওমেন সেফটি, সেটা কিন্তু অবশ্যই আমাদের কলকাতা। তো সেইখানে দাঁড়িয়ে যখন বিরোধীরা এত কথা বলছে, তখন আমি তাদেরকে চোখে আঙুল দিয়ে সেই স্ট্যাটসটা একটু দেখিয়ে দিতে চাই। আর একটা জিনিস, যদি আমি স্ট্যাটসের মধ্যে নাও ঢুকি, আমি নিজে তো একজন মেয়ে, দীপদা।
বিশ্বাস করো, রাজনৈতিক সূত্রে আমাকে বাড়ি থেকে বাইরে বিভিন্ন সময় থাকতে হয় Right. এবং কোনো পারফেক্ট টাইমিং নেই যে এই সময় থেকে এই সময় অবধি বাইরে থাকবো তারপরে বাড়ি চলে আসবো, কোনো পারফেক্ট টাইমিং নেই। ইভেন আজকের যে পডকাস্টটা হচ্ছে এটাও কিন্তু আমরা অনেকটা- যে টাইমে রেকর্ড অনেকটা করছি late এটা এ করছি। লেট নাইট বলা অনেকটা। যেতে পারে, রাইট? একদম। তো সেখানে দাঁড়িয়ে এই কথাটা আমি হঠাৎ করে কেন তুললাম, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি নিজে সেলফ ড্রাইভ করে সব জায়গায় যাই, সেটা বাইক হোক বা গাড়ি হোক বা যেইভাবেই হোক না কেন, কারণ রাত্রিবেলা আমরা জানি সেখানে তো আমার অন্য কোনো একটা বাস বা ট্রেনে করে যাওয়া সম্ভব না, কারণ একটা সময়ের পরে বাস বা ট্রেন বন্ধ হয়ে যায়। সেই ক্ষেত্র থেকে বলছি, যখন বিভিন্ন রাস্তা ট্রাভেল করি, আমি তো সোলো ট্রাভেল করি বেশিরভাগ সময়, নিজেই ড্রাইভ করছি, নিজেই একটা লোকেশনে যাচ্ছি, সেখানে একটা মিটিং আছে, সেই মিটিং শেষ করে যখন ফিরছি, আমার বাংলা যদি সুরক্ষিত না হতো তাহলে হয়তো আজকে এই পডকাস্টের সময় তোমার সামনে আমি অর্থাৎ উপাসনা চৌধুরী বসে থাকতে পারতাম না। এটা একটা বড় প্রমাণ যে আমার বাংলা কিন্তু বাস্তবে সুরক্ষিত। কিন্তু যখন এত কথা বলছি সেখানে একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি, Right. সব কিছুর মধ্যে না, যে ঘোলা জলের কথাটা আমি বললাম, বা বললাম যে গঙ্গা জলের মধ্যে হয়তো নালার জল কোনোভাবে মেশে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। যখন মহিলা সুরক্ষা নিয়ে অনেকেই তো আন্দোলন করেছিল, তার মধ্যে থেকে এরকম অনেক ব্যক্তিরা ছিল, আজকে তাদের নামেও কিন্তু এই রেপের মতো বা নারীদের উপর হ্যারাসমেন্টের মতো অভিযোগ রয়েছে। আমি কোনো স্পেসিফিক ব্যক্তির নাম এখানে উল্লেখ করতে চাইছি না। 4টে স্তম্ভের একটা স্তম্ভ, অর্থাৎ একজন জার্নালিস্ট এই কমপ্লেন করেছিলেন সিপিএম একটা নেতার বিরুদ্ধে, এই জিনিসটা হয়েছিল। এবার মূলত কথা হচ্ছে, আমাদের আশেপাশে অনেক শকুনেরা লুকিয়ে আছে, তাদেরকে যদি আমরা চিহ্নিত না করতে পারি তাহলে হয়তো আমরা একটু অসুরক্ষিত থাকবই। কিন্তু কি জানো তো, আমরা যদি নিজের ক্ষেত্রে একটু একটু যদি বুঝতে পারি যে না, আমাদের এইভাবে জিনিসটা করতে হবে, আমরা যদি একটু সচেতন থাকতে পারি, তাহলে এই শকুনদেরকে আমরা একটু অ্যাভয়েড করতে পারি। মূলত এটা আমার মনে হয়। আর একটা জিনিস এই পডকাস্টের মাধ্যমে আমি সকলকে অনুরোধ করব, সেই প্রত্যেকটা দাদা ভাই বোনদেরকে, যখন আমরা একটা বড় রাস্তা ট্রাভেল করছি, বিভিন্ন জায়গায় আমরা ধাবায় দাঁড়াই, সেখানে খেতে যাই বা ওয়াশরুম ইউজ করতে যাই, মেয়েদের ক্ষেত্রে সেটা হয়, সেখানে যদি আপনি দেখেন যে কোনো একটা ব্যক্তি কোনো একটা মেয়েকে হ্যারাস করার চেষ্টা করছে, দাদা হিসাবে, ভাই হিসাবে বা সহযোদ্ধা হিসাবে পাশে দাঁড়ান, তাহলে দেখে নেবেন আমার বাংলা এমনিই সুরক্ষিত। তার পরবর্তীতে কিছু যে ঘটনাগুলো হয়তো হচ্ছে, যেগুলো আমাদের সকলের চোখের সামনে উঠে আসছে, সেই জিনিসটাও আর হবে না, কারণ আপনি সচেতন হয়ে উঠছেন, আপনি বুঝতে পারছেন যে সেই ব্যক্তিটাও, সেই মেয়েটাও কোনো একটা ব্যক্তির বোন বা কোনো একটা ব্যক্তির প্রিয়জন হতে পারে। আপনি যখন তার সামনে এসে দাঁড়াচ্ছেন, তাকে ছোঁয়ার কোনো ক্ষমতা কোনো শকুনেরই নেই, কোনো রাবণেরই নেই বলে আমি মনে করি। মমতা ব্যানার্জির যে দলের কাঠামো ছিল একসময়, অভিষেক ব্যানার্জি আসার পরে এই যে কাঠামোটাতে অনেক জায়গাতে অনেক নেতাদেরকে তারা সরিয়ে দিয়েছে বলে বিরোধীদের মতবাদ, যে একটা পুরাতন টিএমসি অ্যান্ড একটা নতুন টিএমসি, যেটা নবজোয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এসেছে, তারপর থেকে এই ধরনের একটা, মানে বলা যেতে পারে একটা ন্যারেটিভ বা একটা কথা স্টার্ট হয়েছে। তুমি কিভাবে দেখো ব্যাপারটা? বিষয়টা হচ্ছে, আমি এটা এইভাবেই দেখি যে এক ক্ষেত্রে এক্সপিরিয়েন্স, এক ক্ষেত্রে বুদ্ধি, আর এক ক্ষেত্রে এনার্জি। তো এই দুটোর মিশ্রণ যখন ঘটে, তখন কিন্তু তাকে আর কোনো জায়গায় সীমাবদ্ধ করে রাখা বা তাকে রেস্ট্রিক্ট করে রাখা সম্ভব আর হয়ে ওঠে না। এবং সেটাই নতুন তৃণমূল বলে আমি মনে করি। সেই নতুন তৃণমূলের কথা যখন তুমি বলছো, নতুন তৃণমূল কিছু, পুরনো তৃণমূল কিছু হয় না, তৃণমূলটাই কিন্তু আসল। কারণ আমরা প্রত্যেকে জানি যে মা, মাটি এবং মানুষকে একসাথে নিয়েই তো তৃণমূল কংগ্রেসের উৎপত্তি। তো সেইখানে দাঁড়িয়ে মা, মাটি এবং মানুষ তিনটেকে যখন আমরা ভাগ করছি, সন্ধি বিচ্ছেদ করছি, মা ইজ এক্সপিরিয়েন্স, মা হচ্ছে বয়সে বড়, তাই তো? মাটি আমাদের মা হিসাবে আমরা সম্মান করি, এবং মাটির উপর যখন যখন আঘাত পড়বে তখন প্রত্যেকটা মানুষ কিন্তু সেখানে রুখে দাঁড়াবে। এবার মানুষ যখন আমি বলছি, মানুষের যেই গোটা গ্রাফটা, সেটা কিন্তু সব বয়সের ব্যক্তির জন্যই যাচ্ছে মূলত। এবার যেই কথাটা তুমি বললে দীপদা, সেখানে হচ্ছে যে সিনিয়র এবং জুনিয়র, যে সিনিয়রের যে এক্সপিরিয়েন্সটা রয়েছে সেটা হয়তো জুনিয়রের এখনও হয়ে ওঠেনি, কিন্তু সমানভাবে জুনিয়রের যেই এনার্জিটা রয়েছে সেটা স্বাভাবিকভাবে বয়সের কারণেই হয়তো সিনিয়রের এখন হয়তো নেই। কিন্তু যখন এই গোটা বিষয়টা আমরা মিশ্রণ পাচ্ছি, তখন একবার ভেবে দেখো তো, সেই তৃণমূল কংগ্রেসকে রোখা কি সত্যি বিরোধীদের দ্বারা সম্ভব? আমি অন্তত মনে করি না। এবং তাই জন্যেই আজকে এত চক্রান্তের পরবর্তীতেও তৃণমূল কংগ্রেস ইজ অ্যাকচুয়ালি মানে ইজ অন দ্য টপ। এবং মূলত যে গোটা বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, ফ্লাইং কালার্স,
তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বিরোধীরা তো অনেক কথা বলবেই, কারণ আমরা যখন আরেকটু বেশি স্ট্রং হয়ে উঠবো, আমরা যখন আরেকটু বেশি ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে উঠবো, এটাও কিন্তু একটা স্পষ্ট কথা। আগে আমরা দেখতে পারতাম না যে কোনো একটা নেতা পডকাস্টে বসে কথা বলছে, এখন কিন্তু আমরা দেখতে পারি। আগে আমরা এই জিনিসটা হয়তো অভ্যস্ত ছিলাম যে নেতা মানেই সাদা পাজামা সাদা পাঞ্জাবি, আমরা আগে অভ্যস্ত ছিলাম যে নেতা পাশের বাড়ির মানেই ছেলে বা পাশের বাড়ির মেয়ে, এই ইমেজটা ছিল এই না। ইমেজটা ছিল না। Right. এখন মূলত নেতা মানে আপনার বাড়ির পাশে যেই ব্যক্তিটা করোনার সময় আপনার পাশে এসে দাঁড়িয়েছে সেও নেতা। বা মূলত আমি না নেতা শব্দটাকে খুব পছন্দ করি না। আমি কেন পছন্দ করি না সেটাও আমি এক্সপ্লেন করছি। আজ পর্যন্ত হয়তো আপনি শুনেছেন যে নেতাদের নামে দুর্নীতির কোনো না কোনো অভিযোগ আছে, কখনো শুনেছেন কর্মীদের নামে দুর্নীতির অভিযোগ? শুনবেন না। আজকে তৃণমূল কংগ্রেসে একটা বেশি শতাংশ কিন্তু কর্মীরা রয়েছে, এবং তাই জন্যেই আমার নেত্রী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, উনি কিন্তু নিজেকে কর্মী হিসাবেই দাবি করেন, শুধুমাত্র নেত্রী নয়, অভিষেক দাও। তাই আমি সেখান থেকে বলি যে এই দলটা স্বয়ং কর্মীদের দল, সেই দলটাকে কোনোদিন ফেলা সম্ভবই নয়, কারণ এটা আবেগ দিয়ে তৈরি, কারণ এটা এনার্জি দিয়ে তৈরি। এবং মূলত আজকের দিনে দাঁড়িয়ে যারা এই বিভাজনের রাজনীতিটা আমাদের মধ্যে বুয়ে দেওয়ার চেষ্টা করে, অনেকবারই চেষ্টা হয়েছে, কেউ পুরাতন কেউ নতুন, কিন্তু আমরা দিন শেষে একটা জিনিস জানি যে প্রত্যেকটা নতুন মুখ আসবে, এসে পুরাতনের পা নমস্কার করে তার পরবর্তীতেই তার যুদ্ধে যাবে। এবং এইটাই তৃণমূল কংগ্রেসের শিক্ষা, এই জিনিসটাই কিন্তু বাস্তবে হচ্ছে। তাদের হাত মাথায় নিয়ে, তাদের আশীর্বাদ মাথায় নিয়েই প্রত্যেকটা নব্য ব্যক্তি মাঠে নামবেন। কারণ এই দৃশ্য আমরা দেখে এসেছি, যখন যুদ্ধের ময়দানে আমরা যাই, দেখবে একদম যে অসাধারণ যে যুদ্ধটা লড়াই করে এসেছিলেন, তাদের কাছে গিয়ে তাকে নমস্কার করার পরবর্তীতেই কিন্তু স্বয়ং রাজাও যুদ্ধতে বেরাতেন। তো সেই দৃশ্যটা কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসেও হয়, মানে আমরা ইউনাইটেড, এই জায়গাটাকে ভাগ করা সম্ভব নয়। অভূতপূর্ব তুমি আমাকে এই জায়গাটা বোঝালে। এটা আজকে আমার যে দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধু যারা থাকবে, তারা কিন্তু এই এই যে একটা নব্য তৃণমূল, পুরাতন তৃণমূল, কালো তৃণমূল, লাল তৃণমূল, সবুজ তৃণমূল, গেরুয়া তৃণমূল, অনেক রকম ব্যাপার ছিল, সেই জায়গাটা তাদের কাছে বোধহয় ক্লিয়ার হলো তোমার কথাতে। আমাকে এই জায়গাটাতে একটু আলোকপাত করো যে তোমার নেত্রী বা তুমি কাকে দেখে এক্স্যাক্টলি দলটা করো। যদি কাকে দেখে দলটা করি এটা প্রশ্ন হয়, এটা কিন্তু প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস ব্যক্তির একটা উত্তরই থাকবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ 2015 সালে যখন আমি তখন ক্লাস 7-এ পড়ি, এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই। ক্লাস 7 থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আমি ইন্সপায়ার্ড, এবং তার পরবর্তীতে তৃণমূল কংগ্রেসের প্রতি ভালোবাসা, যেই জন্মটা, যেটা দিয়ে আমি শুরু করলাম স্বাভাবিকভাবে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সংগ্রাম, এবং মূলত একটা মেয়ে এত লড়াই করে তার পরবর্তীতে যেইভাবে আমাদের সকলের চোখের সামনে উঠে এসছেন, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা মেয়েকে ইন্সপায়ার করেছে। তাই সেখান থেকে যদি আপনি বলেন কাকে দেখে আমার রাজনৈতিক পথটা চলা, সেটা অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেত্রী মমতা এই বন্দ্যোপাধ্যায়। মুহূর্তে কাকে দেখছো? এই মোমেন্টে যদি তুমি বলো মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের কাছে সেই ভগবান সমতুল্য, সত্যি কথা বলছি এটা। এবার তার পরবর্তীতে অনেক সময় হয় পথপ্রদর্শক, অর্থাৎ যেই পথে চলছি সেই পথটা ঠিকমতো চলছে কিনা, বা আরেকটু ভালো করে কিভাবে চলবো সেই জিনিসটা কে শিখিয়ে দেবে, সেটা কিন্তু আমার দাদা, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই আমি মনে করি। এবং মূলত যেই কথাটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, স্টিরিওটাইপসটা কে ভেঙেছে, সেই ব্যক্তিটার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসলে যেই বিষয়টা আমাদের সকলের মাথার মধ্যে গেঁথে গেছিল, সেটা কিন্তু তুমি কোনোদিন ভেবেছিলে যে তুমি একটা ইয়াং মেয়েকে সামনে বসিয়ে পডকাস্ট করবে এবং তার নামের পাশে পলিটিশিয়ান জিনিসটা ব্যবহার হবে? এটা কিন্তু আমরা কদিন আগে ভাবিনি। এটা মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন আমরা সকলে দেখলাম যে হ্যাঁ, গাড়ির উপর দাঁড়িয়েও কিন্তু পতাকাটা নাড়িয়ে নেতা হওয়া যায়, আমার মূলত কথা হচ্ছে এটা। আবারও নেতা কথাটাকে আমি এখানে কাটছি, কর্মী হওয়া যায়, শ্রেষ্ঠ কর্মী হওয়া যায়। অভিষেকদা কিন্তু এই জিনিসটা আমাদের সকলকে দেখিয়েছে, এবং মূলত আজকে আমি দেখতে পাচ্ছি যে কিভাবে আমরা প্রত্যেকে অ্যাকসেপ্টেড হচ্ছি। অর্থাৎ যে পাকা চুল বা ওই সাদা পাজামা সাদা পাঞ্জাবি ছাড়াও যে আমরা অ্যাকসেপ্টেড হচ্ছি, নিউ জেনারেশনের লোকজনরা, এইটা কিন্তু ওই স্টিরিওটাইপটা ভেঙেছে বলেই অ্যাকসেপ্টেড হচ্ছি। তাই মূলত পথপ্রদর্শক অবশ্যই দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তোমার মতো আজ থেকে বছরখানেক আগে আরেকটি মেয়ের কথা আমরা শুনি, রাজন্যা বন্দ্যোপাধ্যায়, যদি না রাজন্যা ভুলে, হালদার। রাজন্যা হালদার, সরি। তো তিনি আজকে বিজেপি অথবা টিএমসি দুটোর মাঝখানে একটা জায়গায় রয়েছে। বিজেপি একবার দাবি করলো তাদের সাথে যুক্ত হচ্ছে, আবার কখনো দেখলাম যে আমরা হচ্ছে না সামহাও। আমরা অনেক জায়গাতে তোমার, যখন আমি ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমি তোমার যে স্পিচ সেটা যখন তুমি দাও, সেখানে অনেকেই বলে তোমাকে যে
ভবিষ্যৎ রাজন্যা, কিভাবে ব্যাপারটা দেখো? বিষয়টা হচ্ছে, আমি একটা জিনিস জানি, আমি নিজের ব্যাপারে একটা জায়গায় অত্যন্ত কনফিডেন্ট, যে আমি যেদিন মৃত্যুশয্যায় থাকবো তার আগের দিন পর্যন্ত উপাসনা চৌধুরী তৃণমূল কংগ্রেসে থাকবে, এইটা আমি জানি। এবার কথাটা হচ্ছে, কেউ যদি ওই ক্ষেত্রকে কেন্দ্র করে আমার সাথে কারোর নামকে যোগ করার চেষ্টা করে, তাহলে তারা একটা ভ্রমে বাস করছে, তারা অন্য কিছু ভাবছে। তাই সেই ভাবনাটা একটু বন্ধ করুন। আর যদি বন্ধ নাও করেন, আমি মনে করি কুছ তো লোক কহেঙ্গে লোগো কা কাম হ্যাঁ কেনা, তো সেই ব্যাপারে আমি বেশি ফোকাসড নই। কি জানেন তো, আজকে যারা আমরা বিভিন্ন ক্ষেত্রে রাজনৈতিক ময়দানে রয়েছি, বিভিন্ন লোকজনদের সাথে তো দেখা করতে হয়, সম্মুখীন আমরা হই, তো তারা সকলেরই কিন্তু নিজেদের মতামত আমাদের চোখের সামনে তুলে ধরেন। এবার সেইখানে যে সব মতামতই আমাদের ভাবনার সাথে অ্যালাইনড হবে, সেটার তো কোনো মানে হয় না। কিন্তু যখন নামটা উঠে স্পষ্টভাবে বলা হচ্ছে, আমি একটা জিনিস জানি, উপাসনা বেঈমান নয়। আজকে এই কথাটা আমি কেন এতটা স্পষ্ট করে দিচ্ছি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের তৃণমূল কংগ্রেসে এরকম অনেক মেয়েরা রয়েছে যারা বাস্তবে মরিয়া খাটছে, কিন্তু তারা কোনোদিনও সেই খাটনিটাকে অ্যাজ আ বেট ব্যবহার করার চেষ্টা করেনি। আমার কথাটা হচ্ছে, তৃণমূল কংগ্রেস যেইভাবে আমাকে ভরিয়ে দিয়েছে, আমাকে দিয়েছে, কারণ আমি একটা কর্মী হিসাবে আমি দেখেছি যে আমাকে অভিষেক দা এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সিংহাসনে বসিয়েছে যেখানে চাঁদের হাট, সেই চাঁদের হাটের মাঝখানে যখন একটা কর্মী বসার সুযোগ পেয়েছে, এটা তৃণমূল কংগ্রেস বলেই পেয়েছে। তাই যেই ব্যক্তিটা, যেই নামটা আপনি উল্লেখ করলেন, সেই নামটা আমি নিজের মুখে আর নিচ্ছি না, সেই নামটা যখন একটা মঞ্চ পেয়েছিল, সেই নামটা যখন সেই প্রত্যেকটা জায়গা পাচ্ছিল, যেই ভরসার জায়গাটা পাচ্ছিল, যে ভরসার জায়গাটা ভাঙে সে মির্জাফর। আজকে আমি সেই ব্যক্তিটাকে রাজনৈতিকভাবে মৃত বলি, এবং এই জিনিসটা বলার একটা মূলত কারণ আছে, রাজনীতিতে লয়্যালটি একটা বড় ফ্যাক্টর। আমি তাই জন্যই জিনিসটা শুরু করলাম এই দিয়ে, যে উপাসনা কোনো দিন বেইমানি করবে না। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমি চাই না ওই নামটা একটা প্যারামিটার হোক, আমি চাই না যে আমার নামটাও লয়্যালটির ক্ষেত্রে কোনো প্যারামিটার হোক, আমি চাই না। কিন্তু বেইমানি যেই ব্যক্তিটা করেছে, সেই ব্যক্তিটাকে অ্যাজ আ প্যারামিটার রেখে যে কোনো ব্যক্তি, শুধুমাত্র আমি নই, যদি অন্য কোনো ব্যক্তি আজকে অফুরন্ত পরিশ্রম করে যাচ্ছে আমার দলের জন্য, সেই ব্যক্তিটাকে এই ট্যাগটা লাগিয়ে দেওয়া যে তুমি কাল বাদে পরশু ওরকম হয়ে যাবে না তো, এইটা কিন্তু তাকে ডিমোটিভেট করা বলে আমি মনে করি। আজকে আপনি আমার সাথে করছেন, আমার কোনো অসুবিধা নেই, কারণ আমি জানি, আমি কনফিডেন্ট যে আমি যেই দিন মৃত্যুশয্যায় উঠবো, সেদিন আমার গায়ের উপর একটা পতাকা থাকবে, সেই পতাকাটা হবে জোড়া ফুলের। তো সেখানে দাঁড়িয়ে যে ব্যক্তিটা বেইমানি করেছে, সেই ব্যক্তিটার সাথে যদি কোনো শুধুমাত্র মেয়ে বলে অ্যালাইন করে দেওয়া হয়, আমি মনে করি সেখানে সেই মেয়েটাকে বা সেই গ্রুপ অফ মেয়েটাকে কিন্তু তোমরা ব্যাকে পুল করছো, পিছনে টানছো। এই জিনিসটা আমি দয়া করে অনুরোধ করব যে আপনারা কেউ করবেন না। যদি কাউকে মোটিভেট করতে পারেন প্লিজ করুন, যদি ডিমোটিভেট করার কথা আসে তাহলে একটু চুপ করে যাবেন, কারণ সেই ব্যক্তিটা অফুরন্ত চেষ্টা করছে, অফুরন্ত খাটছে নিজের দলের জন্য, এই বাংলার জন্য, এই মাটির জন্য। মূলত কালকে যদি ওই ব্যক্তিটা কিছু করতে পারে, এই বাংলাটার উন্নয়ন হবে, বাংলাটার উন্নতি হবে। তাই সেখান থেকে কোনো একটা বেঈমান যে সুযোগ পেয়েছিল, যে তার দলের সাথে বেঈমানি করেছে, তার সাথে অন্তত তুলনা করে তাকে ছোট করাটা উচিত না বলেই মনে করি। আর বাকিটা সময় বলবে, যে উপাসনায় থাকছে নাকি অন্য কিছুতে পরিণত হচ্ছে, এটাও আমি স্পষ্ট করে দিচ্ছি। তাই আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, প্রত্যেকের নিজস্ব একটা ব্যক্তিত্ব রয়েছে, সেটা উপাসনারও রয়েছে, সেটা অন্য কারোরও রয়েছে। আমি যাকে শ্রদ্ধা করি বা ভালোবাসি, আমি সত্যি জানি না দীপদা যে কোনো দিন তার মতো হয়ে উঠতে পারবো কি না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, কিন্তু আমি চেষ্টা তো করব, অবশ্যই চেষ্টা করব যে সে যেই পথে হেঁটেছে সেই পথে হেঁটে যাওয়ার জন্য। তাই আমি বলবো যে প্রত্যেকটা ব্যক্তিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে প্যারামিটারটা রাখবেন না, সেই প্যারামিটারটা একটু উঁচু রাখতে হবে, যাতে সেই জিনিসটা ধরবো, সেই জিনিসটার দিকে এগিয়ে যাব, এই জিনিসটা মানুষ ভাবতে পারে। এবার সেই ব্যক্তিটা যে লড়াই করছে, যে ভালো কাজটা করার চেষ্টা করছে, তাকে যদি হঠাৎ করে একটা ব্যাকে প্যারামিটার রেখে দেওয়া হয় যে না তুমি হয়তো ওইটা হবে, দিস ইজ আ ভেরি রং থিং। তো তাই জন্যে আমি মূলত বলবো, প্রত্যেকটা ব্যক্তির নিজস্বতা একটা ভাব রয়েছে, তাদেরকে নিজের ভাবেই থাকতে দিন না, উপাসনাকে উপাসনার মতোই না হয় বাঁচতে দিন। দেখুন না, আমি মনে করি তৃণমূল কংগ্রেসের একটা উপাসনা থাকলে খুব ক্ষতি কিছু হবে না। তাই সেই ক্ষেত্র থেকে দেখা যাক উপাসনা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের জন্য সত্যি কিছু করে উঠতে পারে কিনা, কোনো নেত্রী হিসাবে নয়, একটা কর্মী হিসাবেই হোক। নেক্সট 10 বছরে বাংলাকে কিভাবে দেখতে চাও?
নেক্সট 10 বছরে বাংলাকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেইভাবেই দেখতে চাই, যাতে প্রত্যেকটা ব্যক্তি একটা প্রপার এডুকেশন পায়, কোনো ধর্মীয় বিভেদ যাতে সেখানে না থাকে। আমি দেখতে চাই যে প্রত্যেকটা ব্যক্তির হাতে যাতে প্রত্যেকটা ব্যক্তির থালায় যাতে খাবারটা থাকে। মূলত সেই খাবার দাবার একদম পিছনে ফেলে তারা যাতে ধর্মীয় বিভেদের বা মন্দির বানাচ্ছি মসজিদ বানাচ্ছি এই লড়াইতে না যায়। আমি মূলত একটা জিনিস চাই, যে যখন বিভাজনের রাজনীতি হবে তখন যাতে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা সন্তান শেখাতে পারে যে না, বিভাজনের থেকে অনেকটা ভালো একতা, অনেকটা ভালো ইউনিটি। তো সেই ক্ষেত্র থেকে আমি মনে করি আমার বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সেই জায়গাটা হওয়া সম্ভব। এবং প্রত্যেকটা ক্ষেত্রে বাংলা যেইভাবে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের দিক থেকে এগাচ্ছে, শুধুমাত্র তাই কেন, সৌন্দর্যায়ন থেকে শুরু করে প্রত্যেকটা ব্যক্তির আজকে যেই স্ট্যান্ডটা হচ্ছে, তারা কণ্ঠ ছেড়ে কথা বলতে পারছে বা তারা কোনো একটা ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করতে পারছে। প্রত্যেকটা মহিলা যারা আজকের দিনে এমপ্লয়েড, প্রত্যেকটা মহিলা যারা রাত্রিবেলা হয়তো বাড়ি ফিরছে, তারা যখন বুক চিতিয়ে বাড়িটা ফিরতে পারছে, সেই সুরক্ষিত বাংলাটাকেই আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকা সম্ভব, এবং আগামী দিনে সেই বাংলাটাকেই আমি এক্সপেক্ট করছি। শিল্প না সংস্কৃতি, কোনটা বাংলার মূল চালিকা শক্তি হিসেবে তোমার মনে হয়? আমার মনে হয় একটা হৃদয় তো অপরটা মস্তিষ্ক। কেন বলছি কথাটা? কারণ বাংলার ঐতিহ্য সংস্কৃতি দিয়েও, তো সেখানে দাঁড়িয়ে শিল্প অবশ্যই এক ধাপ আমাদের বাংলাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু যদি সংস্কৃতির কথা ভুলে যাই, তাহলে কোনো ক্ষেত্রে কি নিজস্বতাবোধটা হারিয়ে ফেলা হবে না? বাংলার ওটা নিজস্ব। তাই আমি মনে করি আমাদের যখন হাঁটতে হবে, পথটা চলতে হবে দুজনকে দু হাতে ধরেই কিন্তু চলতে হবে। অর্থাৎ শিল্প এবং সংস্কৃতি, আমি মনে করি একটা হাতে শিল্প থাকুক, একটা হাতে সংস্কৃতি, এবং মূলত যেই পথটা হোক সেই পথটা হোক উন্নয়নের, এবং আমরা এগিয়ে যাই বাংলার উন্নয়নের দিকেই। বিরোধীরা বলছে শিল্প বাংলায় কই? মমতা ব্যানার্জি সিঙ্গুরে টাটাকে তাড়ানো থেকে শুরু করার পর বাংলায় আর সেইভাবে কোনো শিল্প এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। কিভাবে বলবে এটাকে? আজকে আমরা যে জায়গাটায় বসে আছি, এখান থেকে সিলিকন ভ্যালি যেটা হচ্ছে, সেটাও কিন্তু খুব বেশি দূরত্বর মধ্যে নেই, একদম কাছেই হচ্ছে। তাই যারা এত কথাই না বলে, আমি মূলত তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা চাকরি করছেন তো? করছেন কি করছেন না, এটা হচ্ছে আসল কথা। আপনার বাড়িতে যেই সন্তানটা রয়েছে তার ঠিকমতো এডুকেশন হচ্ছে তো? হচ্ছে কি হচ্ছে না? আপনি কোথায় বাস করছেন? বাংলায় বাস করছেন তো? আপনি যখন বাড়িতে ফিরছেন, বাসে করে ফিরছেন, বা আপনার নিজস্ব যদি পাবলিক ট্রান্সপোর্ট হোক বা নিজস্ব গাড়ি হোক, সেখান থেকে ফিরুক না কেন, আপনি সেফলি বাড়িতে পৌঁছাচ্ছেন, আপনার বাড়িতে ঠিকমতো পানীয় জলটা পৌঁছাচ্ছে। এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বাংলা সেই 34 বছর শাসনে যে জিনিসটা ছিল, সেইটার সাথে যদি আজকে আপনারা তুলনা করতে যান, তাহলে কিন্তু সত্যি আকাশ এবং পাতালের তফাৎ। আজকে যারা এত কথাই না বলছে, তারা সেই 34 বছর সাম্রাজ্যে কি করেছিল সেই জিনিসটা আমরা জানতে চাই। আমি বরাবরই একটা কথা বলেছি, যে 34 বছরে আমাদের বাংলাকে যেইভাবে ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া হয়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে এসে এত সুন্দর একটা পরিবেশ, এবং অবশ্যই যেই জায়গায় বসে আছি, নিউ টাউনের রাস্তাঘাটগুলো কিন্তু যখন আমরা ঘুরি তখন আমরা বুঝতে পারি যে কতটাই সৌন্দর্যায়ন। শুধুমাত্র তাই কেন, আমি নিজে থাকি সাউথ কলকাতায়, সেই রাস্তাঘাটগুলো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা, পার্ক এবং আশেপাশের সৌন্দর্যায়নটা, পাটুলি, আমি আশা করছি প্রত্যেকেই পাটুলিতে ঘুরেছেন। 101 নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাপ্পাদিত্যদা, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি জায়গাটা কি সুন্দরভাবে সেজে উঠেছে। সেখানেও তো অনেক লোকজন আছে যারা ব্যবসা করে খাচ্ছে। আজকে প্রত্যেকটা ক্ষেত্রে যেইভাবে বাংলা এগাচ্ছে, মূলত বিরোধীদের একটা টার্গেট হয়ে গেছে, যে বাংলাকে ছোট করতে গেলে কিভাবে ছোট করব। তাহলে আমরা জানি সেই সিঙ্গুর, সেই আগের কথা একটু তুলে ধরে যদি বলা যায়, একটু যদি সেন্টিমেন্টাল হিট দেওয়া যায়, তাহলে আমরা হয়তো ওই কেল্লা ফতে, আমরা বরাবরই একটা কথা বলে থাকি, তারা চেষ্টা করে সেটা করার। কিন্তু যদি আমরা একটু বাস্তব দৃশ্যটা দেখার চেষ্টা করি, আজকে যে উইপ্রোতে এত কাজ হচ্ছে বা বিভিন্ন যে কোম্পানিগুলোতে এত কাজ হচ্ছে, মাই ব্রাদার ইজ এমপ্লয়েড অ্যাজ ওয়েল, প্রত্যেকটা ব্যক্তি যারা এমপ্লয়মেন্টের সাথে যুক্ত, এমপ্লয়েড, তারা কোথাও না কোথাও তো কাজ করছে। তাহলে এই কোম্পানিগুলো কোথা থেকে এলো? আজকে যদি বাংলায় কোনো কোম্পানি না থাকে, বাংলায় যদি শিল্প না থাকে, তাহলে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সামিট হচ্ছে, বিজনেস সামিট হচ্ছে, সেইখানে যে এত লোকজন উপস্থিত হচ্ছে, এমনি এমনি তারা কি বোকা? আজকের দিনে দাঁড়িয়ে একটা বিজনেসম্যান একটা জায়গায় ইনভেস্ট করার আগে 10 বার ভাবে
এই জিনিসটা তো স্পষ্ট কথা। আজকে বাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে যেটা ৩৪ বছরে হয়ে গেছিল, সেটা আমরা দেখেছি যে সেই ৩৪ বছর কালে কিন্তু অনেক ব্যবসাদার আমাদের বাংলা ছেড়ে বাইরে চলে গেছে। কেন? কারণ সেই সিটুর আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন আমরা দেখেছিলাম যে কিভাবে ফ্যাক্টরি বন্ধ করে রাখা হতো সেই সময়, এবং সেই ভয়তে যাতে লেবার ডেজগুলো কমে যাচ্ছিল। তো সেইখান থেকে শুরু করে সেই জায়গাটাকে কেন্দ্র করে আমরা মূলত দেখেছিলাম ভয়তে যে প্রফিট হবে না, লসে চলবে কোম্পানি, সেই ভয়তে রীতিমতো বাংলা ছেড়ে অনেক লোকজন চলে গেছিল। কিন্তু অবশেষে বাংলা যেইভাবে একটা গতি নিয়ে এগাচ্ছে, সেই গতি দেখে বড্ড জ্বালা ধরেছে এই সিপিএমের লোকজনদের। এবং মূলত এই কথাটা আমি শুনেছি সিপিএমের লোকজনরাই বলে, ওই ৩৪ বছরের শাসনে যারা নিজেদের পরিবারের লোকজনদেরকে বিভিন্ন সরকারি চাকরি রীতিমতো লিফলেটে লিখে দিয়ে তার পরবর্তীতে পাইয়ে দিয়েছে, তারা আজকে অধিকারের কথা বলে। যারা রীতিমতো নিজেদের সেন্ট্রিক যারা লোকজনরা ছিল তাদেরকে ছাড়া বাইরের লোকজনদেরকে কোনো পোকামাকড়ের থেকে কম হিসাবে মান্যতা দেননি, তারা আজকে বুক ঠুকে এমন কথা বলে যে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে নাকি মানে আমরা যারা প্রত্যেকটা নাগরিকরা রয়েছি তারা নাকি ভালো নেই। ভালো নেইটা কোথায়? আমার কথাটা হচ্ছে সেখানে একবার নিজেদেরকে প্রশ্ন করুন। যখন এইসব কথা শুনবেন একবার নিজেদেরকে প্রশ্ন করবেন, এই উত্তরটা আপনার হৃদয় স্বয়ং দেবে বলে আমি মনে করি। এর থেকে বেশি সত্যি আমার কিছু বলার নেই। আমরা আইটি সেল, এই যে কথাটা আমরা জানতাম একটা সময়ে যে বিজেপির মানুষজনের কাছেই রয়েছে, এই মুহূর্তে কি টিএমসির কাছেও আইটি সেল রয়েছে? আর যদি থাকে তাহলে তার কাজটা কি? দেখো, মূলত এই বিষয়টা আমি একটা কথাতেই ডিসক্রাইব করতে চাই। সর্বপ্রথম জানতে হবে যে বিজেপির আইটি সেল এবং তৃণমূল আইটি সেলের পার্থক্যটা কোথায়। সেই বিষয়টা হচ্ছে বিজেপির আইটি সেল চলে বান্ডিল বান্ডিল টাকা দিয়ে, আর তৃণমূল আইটি সেল চলে অতিরিক্ত ভালোবাসা দিয়ে। এবং তাই জন্যেই ভালোবাসা তো কোনোদিনও টাকা দিয়ে কেনা যায় না। আমি একটা জিনিস জানি যে বিজেপির যেদিন টাকা শেষ হবে সেদিন আর তার আইটি সেল থাকবে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনোদিন এই ভালোবাসাটা যে শেষই হবে না। তাই আইটি সেল যখন জন্ম নিয়েছে, এটা কিন্তু এখন সারা জীবন বেঁচে থাকবে। এই আইটি সেলের উপস্থিতি সারা জীবন থাকবে। এবার মূলত আইটি সেলের কাজটা কি, যে কথাটা দাদা তুমি প্রশ্ন করলে, সেটা হচ্ছে এইটাই, যখন বিরোধীরা মিথ্যাচার করছে সেটার কাউন্টার কি হতে পারে। আমরা তো অন্ধকারকে কোনোদিন অন্ধকার দিয়ে ঢাকতে পারবো না, বা অন্ধকার দিয়ে জয় করতে পারবো না। তাহলে কি দরকার? আলোর, তাই তো? তৃণমূল কংগ্রেস আইটি সেল সেই আলোটা তুলে ধরে। অর্থাৎ যখন কেউ মিথ্যাচার করার চেষ্টা করে তখন আমরা ফ্যাক্ট চেক বা সেই সত্যি কথাটা তুলে ধরি। এটা হচ্ছে প্রাইমারি ফ্যাক্টর। এবং মূলত তৃণমূল কংগ্রেস আইটি সেলের এইটা ছাড়াও আরও অনেক কাজ রয়েছে, যেগুলো হয়তো আমি অন ক্যামেরা তোমাকে বলতে পারবো না। কিছু জিনিস একটু গোপন সূত্রে রয়েছে, কিছু কথা না হয় থাক, সেটা না হয় 2026-এর ইলেকশনের পরবর্তীতে আবার একটা পডকাস্ট হবে, তখন না হয় বলবো যে আইটি সেলের কী অবদান থাকলো 2026-এর ইলেকশনের উপর। কিন্তু মূলত যে কথাটা হচ্ছে, আমাদের প্রত্যেকটা তৃণমূল কর্মী যারা রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়নের কাজ তুলে ধরা আমাদের একটা কাজ। প্রত্যেকটা ক্ষেত্রে বিভিন্ন স্ট্র্যাটেজি থেকে শুরু করে সব কাজগুলো দেখে নেওয়া, এটা আইটি সেলের একটা কাজ। প্রত্যেকটা ক্ষেত্রে যখন বিরোধী আমাদের বাংলার গায়ে কালি লাগানোর চেষ্টা করছে, সেই কালিটা খুব সুন্দরভাবেই সত্যের আলো দিয়ে বা সত্য দিয়ে মুছে দেওয়াটা তৃণমূল আইটি সেলের কাজ। এবং এই কাজগুলোই কিন্তু মূলত আমাদের প্রত্যেকটা ব্যক্তির। আর হ্যাঁ, এই প্রত্যেকটা ব্যক্তির যারা তৃণমূল আইটি সেলের সাথে যুক্ত বা যুক্ত নয়, তাদেরকে নাগরিকের একটা সচেতন নাগরিকের কাজটা শিখিয়ে দেওয়া এবং জানিয়ে দেওয়াটাও কিন্তু তৃণমূল আইটি সেলের কাজ বলে আমি অন্তত মনে করি। আচ্ছা, তো আমরা এখান থেকে দুটো বার্তা আমি পেলাম, যেটা হচ্ছে যে 2026-এর ইলেকশন আর 2026-এর ইলেকশনের পর আমরা আরেকবার উপাসনাকে পাবো। তো তখন আমরা কি উপাসনাকে নেত্রী উপাসনা হিসেবে পাবো, এমএলএ এমপি এরকম কিছু পাবো, নাকি কর্মী হিসেবেই পাবো? এটার কি মনে হয় তোমার? আমি আমার মৃত্যুর আগে পর্যন্ত তৃণমূল কংগ্রেসের একটা কর্মী হিসাবেই থাকবো। এবং এই কথাটা বলার একটা কারণ আছে। আজকে আমাদের নেত্রী এবং অভিষেকদা দুজনেই কিন্তু নিজের নামের পাশে কর্মী শব্দটা ব্যবহার করতে পছন্দ করেন। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জনসভা থেকে ওনারা যখন বক্তৃতা রাখেন, ওনারা বলেন যে নেতা তো অনেক হয় কিন্তু কর্মী হন। আরেকটা জিনিস, এই কথাটা আমি বারবার বলি, যে নেতাদের মধ্যে আমরা কত কথাই না শুনেছি, এই নেতা এই করেছে, এই নেতা ওই করেছে, কিন্তু কখনো শুনেছেন যে কর্মীর গায়ে এরকম কোনো দাগ লেগেছে? সেটা কিন্তু লাগে না। আর হ্যাঁ, তৃণমূল কংগ্রেসকে সব জায়গা থেকে আলাদা করে বিষয়টা করছে জানেন, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু কর্মীদেরকে নিয়ে
বানিয়ে তোলা, গড়ে তোলা একটা দল। এবং তাই জন্যেই কর্মী, নেতা ভুল হতে পারে, কর্মী কোনোদিন ভুল হয় না। তাই মূলত আমি চাই যে আমার মৃত্যুর আগে পর্যন্ত অন্তত এই ট্যাগটা যাতে আমার নামের সাথে যুক্ত থাকুক। আর হ্যাঁ, আরেকটা যে কথা আপনি বললেন সেই জিনিসটাকে রেখেই আমি বলছি, আমার দল যদি চায় উপাসনাকে দিয়ে আমি সারা জীবন পতাকাটা বাঁধাবো, বিশ্বাস করুন আমি সগৌরবে সেই জিনিসটা বাঁধবো। কারণ সেই জায়গা থেকেই আমার অ্যাকচুয়ালি পথটা চলা শুরু। আজকে যে আপনারা এখানে বসে আমাকে পডকাস্টটাতে ডেকেছেন, এইটা কিন্তু ওই পথটা যদি আমি না চলা শুরু করতাম তাহলে কিন্তু হতো না। অর্থাৎ যখন ওই একদম রাস্তার কোনায় দাঁড়িয়ে কণ্ঠ ছেড়ে জয় বাংলা চিৎকার করা, সেই জায়গাটা আমি মনে করি আমার দিনের শেষ পর্যন্ত কোনোদিনই আমার হেজিটেট করা উচিত না। আমি যেই জয় জয়কার করছি সেটা আমার বাংলা মাটির, বাংলা মায়ের জয় জয়কার করছি। আমি যেই পতাকাটা লাগাচ্ছি সেই পতাকাটা কিন্তু সেখানে লাগছে বলেই আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির অধিকারটা ঠিক জায়গায় রয়েছে। না হলে আজকের দিনে আবারও আমরা শুনতাম যে বিজেপির কেউ একজন এসে আপনার এবং আমার মধ্যে আবারও কোন ধর্মের মশাই তুমি, সেই জিনিসটার বীজটা উড়ে দেওয়ার চেষ্টা করতো, বা সিপিএমের লোকজনরা এসে আবার লেলিন পড়তে নিয়ে যাওয়ার চেষ্টা করতো। তো এই গোটা কন্ট্রোভার্সির মধ্যে আমি ঢুকতে চাই না। আমি ভাই কর্মী, এবং দিনের শেষ পর্যন্ত কর্মীই থাকবো। অদ্ভুত, অভূতপূর্ব সুন্দর উত্তর দিলে। আমাকে আমরা একটা শেষ প্রশ্নে যাব। 2026 ইলেকশন কি এক্সপেক্ট করছো? কতগুলো সিট পাবে? 250? 250? 250 ইজ এ গুড নাম্বার। রেখে দিই নাকি? লক করে দেওয়া যায়? আমার মনে হয় 250টা লকটা করে দিন, বুঝলেন তো। তার পরবর্তীতে না হয় 2026-এর ইলেকশনের পরে যে কথাটা আপনি বললেন, আবার তো একবার পডকাস্ট হচ্ছে, একদম। তখন না হয় আমি একদম সবুজ রসগোল্লাটা নিয়ে চলে আসব। সেই জিনিসটা খেতে খেতে একদম মাঝখানে ওই সবুজ রসগোল্লার বাটিটা বসিয়ে তারপরে না হয় আমরা পডকাস্টটা করব। এবং আবিরও থাকবে, কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি, তখন বলবেন না যে আমার পডকাস্টটা যেইখানটায় করছি সেখানে আবিরটা তুমি ছড়িয়ে দিয়ে গেলে। কারণ মূলত সেই জয়টা কোনো একটা ব্যক্তির জয় হবে না, সেই জয়টা হবে সেই প্রত্যেকটা ব্যক্তির, প্রত্যেকটা জনগণের, যারা এই বাংলার ভালো চায়, যারা কণ্ঠ ছেড়ে সেই বাংলা বিরোধী, অর্থাৎ ব্রিটিশদের বুটচাটা দালালদের বিরোধিতা করে এসছে, তারা যারা দিন শেষে বিভাজনের রাজনীতির মধ্যে পা দেয়নি, যারা বরাবরই বাংলার কথা বলে এসছে, বাংলার ব্যাপারে কলার তুলে বলে এসছে, হ্যাঁ মশাই আমি বাঙালি, আমি বাংলার একজন ব্যক্তি। তাই দিন শেষে যখন এই পডকাস্টটা শেষ করছি তার আগে একটা কথাই বলতে চাই, জয় বাংলাটা না বুক ঠুকে বলুন। বিরোধীরা বারবার চেষ্টা করবে এই জয় বাংলাটা যখন আপনি বলছেন তখন আপনাকে রোহিঙ্গার তকমা দিতে, বিরোধীরা চেষ্টা করবে যে আপনি বাংলাদেশি এই তকমা দিতে, বা অন্য কোনো তকমা দিতে। কিন্তু মূলত যেই মাটিতে আমরা বাস করি, যে বাংলা ভাষায় আপনি এবং আমি কথাটা বলছি, বাংলা ভাষাতেই তো পডকাস্টটা চলছে, এবং তাই জন্যই মূলত না আরেকটু কলার তুলে বসতে পারছি এখানে। আমি একটু এইভাবেই বসি, কলার তুলে বসতে পারছি, কারণ আমি বাঙালি, কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, কারণ যেখানে আপনি শ্যুটটা করছেন এই মাটিটা আমার বাংলার মাটি। তাই তাদেরকে একটু বোঝানোর পালা এসছে যে যতই আপনারা গেস্ট ভিজিট করুন না কেন, এই বাংলার মাটি বাঙালিরই থাকবে। তাই 2026-এর ইলেকশন বাংলা এবং বাঙালির জয়ের পরবর্তীতে আবার না হয় খেলা হবে। চোখ থাকবে আমাদেরও 2026 কি হচ্ছে, আপনারাও চোখ রাখুন। উপাসনা থাকছে, আমরাও থাকছি। এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। আর হ্যাঁ, এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আপনি যে গুড কন্টেন্ট পাচ্ছেন শুধু এটা না, এক্সপ্লোর উইথ দীপদত্ত চ্যানেলটি আমাদের চারবেদা ফাউন্ডেশনের একটি উদ্যোগ, যে উদ্যোগের মাধ্যমে আমরা পিছিয়ে পড়া সমাজ মধ্যে কিছু পিছিয়ে পড়া মানুষের জন্য কিছু করার চেষ্টা করি অলওয়েজ। তো আপনারা যদি আজকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তাহলে উপাসনার মতো আরও অনেককে আমরা আনতে পারবো ইন ফিউচার, এবং তাদের থেকে তাদের যে মতবাদ সেগুলো আমরা শুনতে পারবো, এবং তার সঙ্গে অবশ্যই পিছিয়ে পড়া কিছু মানুষকে আপনি হয়তো সাহায্যও করতে পারেন এই সাবস্ক্রিপশন করার মাধ্যমে। এটা ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না, কোনো টাকা লাগে না সাবস্ক্রিপশন করতে, শুধু একটু আমাদের উৎসাহ পাই আমরা। ধন্যবাদ, আজকের জন্য এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি কোনো পডকাস্টে। ততক্ষণের জন্য শুভরাত্রি।